এই দাঁড়া। এই, এই। ওখানেই দাঁড়িয়ে যা, না হলে কিন্তু গুলি করে দেবো। গুলি চালিয়ে দেবে তাই না? হ্যাঁ, গুলি চালিয়ে দেবে। এও বলছে সিআইডি আঙ্কেল মজা করছে, কিন্তু আমার গায়ে তো একটাও আঁচড় লাগবে না, কারণ বাচ্চাটা আমার কাছে আছে। আর এ যতক্ষণ আমার কাছে আছে, আমি জানি তুমি আমার উপর গুলি চালাতে পারবে না। চালাবে চালাবে। আমার সোনা, আমার সোনা রে। মাই গড, এটা তো বাচ্চা নয়, এটা তো একটা পুতুল। স্যার, বাচ্চা ঠিক আছে? দয়া, এটা বাচ্চা নয়, ডামি, একটা পুতুল। কিডন্যাপারকে জিজ্ঞেস করো বাচ্চাটা কোথায়। ইয়েস স্যার। এই, বাচ্চা কোথায়? এর পিঠে রক্তের দাগ। এ তো মারা গেছে। কি হলো, কিছু বললো? বুঝতে পারছি না, এ তো মারা গেছে। ওকে পায়ে গুলি করনি? আরে গুলি তো আমি পায়েই চালিয়েছিলাম, কিন্তু গুলি যদি পায়ে চালাও তাহলে পিঠে লাগলো কি করে? কি করে মারা গেল? বুঝতে পারছি না স্যার। ও মাই গড, এবার আমার মেয়ের ব্যাপারে কি করে জানতে পারবো আমি? সিআইডির লোক হয়ে আপনি এইভাবে গুলি মেরে দিলেন? শুধু এই জানতো যে আমার মেয়ে কোথায় আছে। স্যার, জিগার যে মারা গেছে তার সঙ্গে ফোনে কথা বলেছিল, কিন্তু ওই লোকটার কাছে আমরা কোনো ফোনই পাইনি। জানি না ড্রোনটাও কোথায় উধাও হয়ে গেল। সিআইডির লোক হয়ে আপনি এইভাবে গুলি মেরে দিলেন? শুধু এই জানতো যে আমার মেয়ে কোথায় আছে। হ্যাঁ সালুকে, বস ওই লোকটি যে গুলিটা লেগেছে ওই গুলিটা দয়ার বন্দুক থেকেই ছোড়া হয়েছে। আপনারা তো খুব সহজেই বলে দিলেন সরি। মেয়েটা তো আমার গেল না। দেখুন জানি, আমি আপনাদের দুঃখটা বুঝতে পারছি। আমরা পুরো চেষ্টা করেছি বাচ্চাটাকে খুঁজবার। কি আর চেষ্টা করেছেন আপনারা? আপনাদের অফিসার কিছু না বুঝে শুনে গুলি চালিয়ে দিল, ব্যাস। আমি আমার বাচ্চাকে আর কোনোদিনও দেখতে পাবো না। আপনারা প্লিজ সাহস রাখুন, আপনার বাচ্চার কিচ্ছু হবে না, প্লিজ। আমি কথা দিচ্ছি, আপনাদের মেয়েকে আমরা খুঁজে বের করব, ঠিক আপনার কাছে ফিরিয়ে দেব। থাক এসিপি স্যার, এখন আপনার মিথ্যে প্রতিশ্রুতির আর আমার দরকার নেই। এর আগেও তো আপনি একই কথা বলেছিলেন, তাই না? হ্যাঁ, আপনি আর আপনার টিম শুধু বড় বড় কথা বলেন, ব্যাস। যদি আপনার নিজের মেয়ে থাকতো তাহলে আপনি বুঝতেন আমাদের কি অবস্থা। কি জানি কেমন আছে আমার মেয়ে।
জানি না কেমন করে রেখেছে আমার বাচ্চাকে, জানি না কি অবস্থায় আছে আমার মেয়ে, আমার মেয়ে। নীলি, মেম সাহেবকে ভেতরে নিয়ে যাও প্লিজ। ম্যাডাম আসুন। দেখো, এই মুহূর্তে শুধু একটা কথাই বলবো, আশা ছেড়ো না, আমাদেরকে ভরসা করতে পারো। হ্যালো স্যার, এসিবি প্রদ্যুমান বলছি। কি হয়েছে স্যার? কিন্তু স্যার কি ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি দয়াকে অ্যারেস্ট করব। দয়া, এ বিষয়ে তোমার কি বক্তব্য? অফিসার তোমার কথা বিস্তারিতভাবে জানতে চাইছেন। বিশ্বাস রাখো, তোমার সাথে ন্যায় করা হবে। স্যার, আত্মপক্ষ সমর্থনের জন্য আমার কাছে কিছুই নেই। দেখুন অফিসার, গুরুত্বটা বুঝুন। সিআইডি অফিসারের বিরুদ্ধে খুনের অভিযোগ। স্যার, যাই ঘটেছে ওই কথাগুলো আমি আমার বয়ানে লিখে দিয়েছি। সেই কথাগুলো আমি আপনাদের সামনে বলছি। আমি ওর পায়ে গুলি চালিয়েছিলাম স্যার, পিঠে গুলি আমি মারিনি। কিন্তু তোমার জন্যই একটা নিরীহ শিশুর প্রাণ বিপদে পড়ে গেছে। ওই দুধের শিশুটার প্রাণের চিন্তা আমারও আছে স্যার। ওই সময় যা কিছুই ঘটেছে তুমি আমাদের বিস্তারিতভাবে বলো। ওই লোকটা ওই বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। আমি ওকে দাঁড় করানোর চেষ্টা করেছিলাম কিন্তু ও শুনিনি। আমি গুলি করেছিলাম ওর হাঁটুর নিচে, যাতে ও পালিয়ে যেতে না পারে আর আমি বাচ্চাটাকে ওর হাত থেকে নিয়ে নেব। কিন্তু পরে গিয়ে দেখি যে ও মারা গেছে। আশ্চর্য, ইন্সপেক্টর দয়া বলছেন যে উনি ওর পায়ে গুলি চালিয়েছিলেন, যেখানে পায়ে কোনো জখমই ছিল না। গুলি ওর পিঠে লেগেছিল, আর ফরেন্সিক রিপোর্টও এই কথাই বলছে যে ওই গুলিটা আপনারই। এখন এটা আপনি কি করে ভুল প্রমাণ করবেন? স্যার, ওখানে কন্টেনারে পা পিছলে যাওয়ার দাগ ছিল। আমার মনে হচ্ছে যে এরকম ঘটেছিল যে যখন আমি গুলি চালিয়েছিলাম ওর পা পিছলে গেছিল আর ও নিজেকে সামলানোর চেষ্টা করছিল আর ও নিচের দিকে ঝুঁকে পড়েছিল। আর হতে পারে সেই সময় গুলি ওর পিঠে লেগেছে, কিন্তু আমি গুলি ওর পায়েই করেছিলাম। মানে আপনি মানছেন তো যে আপনার গুলি ওর পিঠে লাগতে পারে, যার কারণেও মারা গেছে? হতে পারে স্যার, কিন্তু আমি জেনে বুঝে ওকে মারিনি। দেখো, অজান্তেই মারো বা জেনে বুঝেই মারো, ও তো মারা গেছে না। তাও একটা নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়ে দিলে তুমি। ব্রেকিং নিউজ, সিনিয়র অফিসার দয়া এখন কাঠগড়ায়। আর এই অপরাধ থেকে মুক্তি পাওয়াটা দয়ার জন্য একটু অসুবিধাজনক হবে। কিছু মানুষ এটাও বলছেন যে সিআইডি সিনিয়র ইন্সপেক্টর দয়াকে বাঁচানোর জন্য প্রমাণগুলো লোপাট করার চেষ্টা হতে পারে, যখন সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে রয়েছে। আর সিনিয়র ইন্সপেক্টর দয়া নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সবকিছু করতে পারেন। সূত্রে এটাও জানা যাচ্ছে যে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, মানে যা খুশি বলবেন আপনারা। কি মনে করেন কি আপনারা? দেখুন, আমরা সত্যি কথাই বলছি আর সত্যিটাই জানার চেষ্টা করছি। সকলের সামনে সত্যিটা তুলে ধরাই আমাদের কাজ। জানেন আপনি, হ্যাঁ? কোন সম্বন্ধে মুখে চা আসছে তাই বলে যাচ্ছেন। নয়তো কি করবেন আপনি? মারবেন আমাদের? আপনি এরকম করতে পারেন না।
শান্ত হয়ে আমার কথা শুনুন। কি করছো তোমরা? হ্যাঁ, আরে ওরা মিডিয়া, সব কিছু বাড়িয়ে চড়িয়ে দেখায়, বোঝো? নিজেদের কন্ট্রোল করো না তোমরা। আপনারা কারোর উপর দোষ তো দিতে পারেন না, এখন তো ব্যাপারটা শেষ হয়নি। এরকম আপনারা স্যার করবেন না। আগে আপনি এটা বলুন, যদি ব্যাপারটা সত্যি হয়ে থাকে তখন আপনি কি বলবেন? হ্যাঁ, এটা আমাদের দায়িত্ব, আর আমরা দায়িত্বটা খুব ভালো বুঝি ম্যাডাম। আর আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন, প্লিজ। মিস্টার দয়া, এই কেসটা এখনো সমাধান হয়নি। যতদিন না সমাধান হচ্ছে তোমাকে জেলে থাকতে হবে। জেল? আরে স্যার, এটা এটা আপনি কি বলছেন? স্যার, দয়া নির্দোষ, আমরা সবাই জানি। ও ইচ্ছে করে করেনি স্যার। তাহলে প্রমাণ করুন উনি নির্দোষ। এখনো পর্যন্ত একটাও প্রমাণ, একজনও সাক্ষী সামনে আসেনি যে বলতে পারে যে খুন দয়ার গুলি থেকে হয়নি। দয়া নিজেই সেটা স্বীকার করছে যে ওই গুলিটা হয়তো ওনার বন্দুক থেকেই ওর পিঠে লেগেছে। আপনি ওদের এটা বলুন যে আপনি এটা কেন করলেন? আপনি চুপ করে আছেন কেন? তার মানে এটাই যে আপনি গিল্টি? উত্তর দিন স্যার। আপনি যদি আপনার পক্ষ থেকে কিছু বলতে চান, আমরা আপনার উত্তর ওপর মহলে পৌঁছে দেবো স্যার। স্যার 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 প্লিজ স্যার। স্যার আপনারা দেখতে পাচ্ছেন অফিসার দয়া নিজের কার্যকলাপে লজ্জিত। লজ্জায় ওনার মাথা নিচু হয়ে গেছে। আমাদের অনেক জিজ্ঞাসাবাদের পরও ওনার মুখ থেকে কোনো কথা বেরোয়নি। দয়া স্যারকে হাত করা পড়ে দিয়েছে। এরা এরা কোথায় নিয়ে যাচ্ছে দয়া স্যারকে? জেল আবার কোথায়? স্যার কিছু বলুন না স্যার। স্যার দয়া স্যারকে আটকান না স্যার, প্লিজ। এক মিনিট, দেখি পিছিয়ে যান, সরে যান, দেখি দেখি দিকটায় আসো। আরে ভাই, একটু তো সময় দাও প্লিজ, পরে সব বলছি, এখন যান আপনারা প্লিজ। কয়েকটা দিনের ব্যাপার দয়া, আমরা চেষ্টা করছি, তুমি ভয় পেও না। ঘাবড়ানোর তো কোনো ব্যাপারই নেই ভাই। না কোনো ভয় আছে, না কোনো গ্লানি। আফসোস তো ওই একটা ব্যাপারেই যে ওই বাচ্চাটার ব্যাপারে কোনো খোঁজ পেলাম না। আরে আমরা খুঁজে বের করব, খুব তাড়াতাড়ি বের করব। যেটাই করার খুব তাড়াতাড়ি করো অভিজিৎ। ওই বাচ্চাটা। ভরসা রাখো দয়া, তোমার বন্ধু তোমার সঙ্গেই আছে। একমাত্র বন্ধুই তো আছে যার উপর ভরসা করতে পারি। আমাকে এই সমস্যা থেকে একমাত্র তুমি বার করতে পারো অভিজিৎ, একমাত্র তুমি।
সিআইডি খুব চর্বি হয়ে গেছিল, হ্যাঁ? এখন নিজেই জেলে এসে গেছি। হ্যাঁ? এতদিন নিজে আসামি ধরতিস, এখন কেমন লাগছে আসামি হয়ে এখানে ঢুকতে? দেখ কেমন লাগে। ইন্সপেক্টর দয়া, হ্যাঁ? আসামির পিছনে ছুটে বেড়া। এখন দেখ তুই জেলে চক্কর কাটছিস, দেখ এবার কেমন লাগে। আমরা কিভাবে জীবন কাটাই দেখ এখানে। হ্যাঁ, দয়া, তোকে নাকি আসামিরা ভয় পায়, এবার তুই টের পাবি আসামিদের জীবন কি হয়। আরে এ দয়া, আরে এসিপি প্রদ্যুমনের বাঘ ইঁদুর হয়ে গেল কি করে? হ্যাঁ, এখানে গর্তে লুকোতে এসেছিস না? আরে ওই আরেকটা ইঁদুর কোথায়? আরে ওই কি যেন নাম ওর? হ্যাঁ, অভিজিৎ। আরে ও কোন গর্তে লুকিয়ে আছে? বের হয়ে গেল তো তোদের সমস্ত সিআইডি গিরি। হ্যাঁ, এখন কি করবি? শাড়ি পরে সিগন্যালে সিগন্যালে নাচানাচি করবি? হ্যাঁ, চুপ। কি হলো? আরে দয়া বল না, আরে গর্তে লুকোতে এসেছিস নাকি? আরে বল না, ভয় পাচ্ছিস কেন? এই স্যার, হ্যাঁ বলো অভিজিৎ। স্যার আসলে আমার শরীরটা ভালো লাগছে না, তাই ছুটি চাই আমার। দু একদিন যদি রেস্ট পেতাম তো। শরীর তোমার ভালো নেই? ক্রাইম সিনের ফটো দেখে তোমার শরীর খারাপ হয়েছে? হ্যাঁ না স্যার, আসলে একটু অস্বস্তি তো হচ্ছেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি যখন বলছো তোমার শরীর খারাপ, তাহলে আর কি করা যায়? আমি না বলবো না। ঠিক আছে যাও, নিজের খেয়াল রেখো, কিন্তু একটা কথা মনে রেখো, দয়ার ইনভেস্টিগেশনের জন্য আমাদেরকে বারণ করেছে, মনে আছে তো? মনে আছে স্যার। তবে বারণ করলে আর কি করা যাবে? হ্যাঁ স্যার, হ্যাঁ, এর আবার কি হলো? স্যার ওই শরীরটা খারাপ লাগছে আমার, কেমন বুক ধড়ফড় করছে, ওই মাথায়ও ব্যথা করছে, পেটেও কেমন গুড়গুড় করছে, মনে হচ্ছে ডক্টর দেখাতে হবে স্যার। ক্রাইম সিনের ফটো আবার তুমি দেখোনি তো? হ্যাঁ, আমিও যখন ডাক্তারের কাছে যাচ্ছি ওকেও তাহলে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, ওকেও নিয়ে যাও সঙ্গে। আচ্ছা, কিন্তু কাল আমি রিপোর্ট দেখব, মেডিকেল রিপোর্ট। হ্যাঁ স্যার, সেটা তো দেখাবই নিশ্চয়ই। যাও তাড়াতাড়ি যাও। থ্যাংক ইউ স্যার। আরে আপনারা আসুন আসুন আসুন। স্যার, আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। কি জন্য? কিসের জন্য? আরে না, কি হয়েছে? হ্যাঁ স্যার, আমাদের ছোট্ট মেয়েটা জানি না এখন কিরকম অবস্থায় আছে। ওর দুঃখে কে জানে আপনাদের সবাইকে কি না কি বলে ফেলেছি, অ্যান্ড আই এম রিয়েলি ভেরি সরি। আমি বুঝতে পারি, ইটস কোয়াইট ন্যাচারাল। কোনো ব্যাপার না। আমরা ভেতরে বসি, আসুন, চলে আসুন, কাম ইন। অভিজিৎ স্যার, কোথা থেকে শুরু করব? ক্রাইম সিন থেকে। ক্ষমা করে দে ভাই, ভুল করে হাত লেগে গেছে। কোনো ব্যাপার না।
শরীর ঠিক আছে তো? হাত কাঁপছে তোমার? সরি ভাই, আরেকবার হাত লেগে গেল। চল খাবার দে। অন্তত এই খাবারের তো সম্মান দে। হ্যাঁ, এটা আছে তাই আমরা আছি, বুঝলি? খাবার দে। চলো এখান থেকে, ছাড়ো ওকে, চলে এসো। অনেকক্ষণ থেকে এদের নাটক দেখছি আমি। যা বলছি বোঝার চেষ্টা করো দয়া, চলো এখান থেকে। দেখো কাকা, বয়স হয়ে গেছে, সাইড হয়ে যাও। দয়া, বোঝার চেষ্টা করো, এরা তোমাকে উস্কানোর চেষ্টা করছে। ওরা চাইছে ওদের সঙ্গে তুমি ঝগড়া করো, মারপিট করো। বললাম না কাকা, সাইড হয়ে যাও। আমিও তো দেখি সিনিয়র ইন্সপেক্টর দয়ার কতটা সাহস হয়েছে, দম আছে। না দয়া, কিছু করো না, চলো চলো এখান থেকে। দয়া, দয়া চলো চলো এখান থেকে, চলো বলছি। মিতু, কাজ হয়ে গেছে, নিশানা একদম সঠিক জায়গায় লেগেছে। ডক্টর সালুখে, এবারেই নতুন জিনিসটা আবার কি? এটাকে এএলএস বলে ফ্রেডি, অল্টারনেটিভ লাইট সোর্স, বৈকল্পিক প্রকাশ উৎস। শরীরের ভেতরে যে ক্ষত সৃষ্টি হয় তার পরীক্ষা এর সাহায্যেই করা হয়। এই দেখো বস, এইখানে কিছু দেখতে পাচ্ছ? এটা তো চোট লেগেছে মনে হচ্ছে। এক্স্যাক্টলি বস, এটা চোটেরই চিহ্ন, শরীরের ওপরের চামড়ার ভেতরের দিকে। ও, এর চামড়ার ভিতরে এত রকম দাগ এলো কিভাবে? এ শরীরে অনবরত আঘাত করার জন্য এগুলো হয়েছে। হতে পারে কোনো এমন কোনো পেশায় কাজ করে যেখানে ওকে এভাবে মার খেতে হয়। আমি বলতে চাইছি এ হয়তো কোনো বক্সার হতে পারে, বা কিক বক্সার হতে পারে, বা টার্নম্যান হয় না ফিল্মে যারা অ্যাকশন করে, সেটাও হতে পারে। আর একটা কথা বস, কি? এই চোটের চিহ্নটা আমরা এর শরীরের ওপরের অংশে পেয়েছি, বুকের ওপর আর মুখের ওপর, ব্যাস। তাহলে হতে পারে এ কোনো বক্সারই হবে, কারণ বক্সিং এমন একটা খেলা যেখানে এই ধরনের মারপিট করতে হয়। তাদেরও মুখে আর বুকে দাগ থাকে। একটা কাজ করি আমরা, এই শহরে যতগুলো বক্সিং ক্লাব আছে সেখান থেকেই শুরু করি। কেন ওদের উপর রেগে যাচ্ছিলে? ওরা তো এটাই চাইছিল যে তুমি ওদের সঙ্গে ঝগড়া করো। প্রায়শই অপরাধী পুলিশকে, সিআইডিকে ঘৃণা করে। আপনিও করেন নাকি ঘৃণা? এখানে যারা আছে তারা সবাই ভাবে যে বিনা কারণে আমরা এদের জেলে পাঠিয়ে দিয়েছি। হয়তো আপনারও এটা মনে হয়। একদম নয়, আমি তো সিআইডি লোকেদের সম্মান করি। গর্ব কেন? কারণ আমার ছেলেও খুব বড় একজন অফিসার ছিল, সাব ইন্সপেক্টর অনিল। হ্যাঁ, কিন্তু কি হয়েছে ওর? ওকে
ওকে 26শে নভেম্বর গুলি করে মেরেছে। ছেলের শোকে ওর মা ডিপ্রেশনে চলে যায়। ওকে কিছুতেই বোঝাতে পারছিলাম না যে ওর ছেলে আর এ জগতে নেই। সেই শোকে ও দুবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু দুবারই ও ব্যর্থ হয়েছে। আমি বাঁচিয়েছিলাম ওকে, কিন্তু তৃতীয়বার ওকে আর আমিও বাঁচাতে পারিনি, কারণ তৃতীয়বারও বিষ খেয়েছিল। লোক মনে করছিল আমি আমার স্ত্রীকে খুন করেছি। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারিনি। কিন্তু সুরজবাবু, আপনি এইখানে এই জেলে থেকেও নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারেন। কার জন্য আর লড়াই করব? আমার তো এই পৃথিবীতে আর কেউ নেই। না আছে বাড়ি, না আছে আমার পরিবার। চল চল চল, বোতলটা খোল। আর ওই বরফা সোডাটা কোথায় রে? হ্যাঁ, সুরজবাবু, চারটাকে নিয়ে আসবে তোর বাবা। এসব কি হচ্ছে? এ তো রোজকার ঘটনা হয়ে গেছে। রহস্য লুকিয়ে আছে? কি রহস্য? একটু খুলে বলুন। আমার বন্ধু এখানে খুন হয়ে গেছে। প্রমোদের খুন এখানে এই জেলে? হ্যাঁ। কেন? ওর কারোর সাথে ঝগড়া টগড়া হয়েছিল নাকি? এমন কিছু শুনে নিয়েছিল যার জন্য কেউ নিজের জীবন দিতে হয়েছে। প্রমোদ কি এমন কথা শুনেছিল? ওরা কাউকে খুন করতে চাইছিল, কোনো শক্তিশালী লোককে। কে ছিল এই ক্ষমতাবান লোক? আমি জানি না। কে মেরেছে ওকে? আমি কিচ্ছু জানি না। শোনো, বাইকের তো হবে না মনে হচ্ছে। হ্যাঁ, বাইক না হলে সাইকেল হতে পারে। আজকাল সাইকেলের টায়ার অনেকটা চওড়া হয়। আচ্ছা, এটা নয় তো যে ভেতরে যে মেসেজটা লিখেছে দেওয়ালে তারই এটা? কেউ সাইকেলে করে আমাদের বাড়িতে ঢোকে আর মেসেজ লিখে চলে যায়। খোঁজ নিয়ে দেখো এই সাইকেল চালক কে। এটাই শহরের সবচেয়ে বিখ্যাত সাইকেলের দোকান স্যার। যদি এখানে কিছু জানতে পারা যায়। আসুন স্যার, কি চাই? কিছু ইনফরমেশন চাই। সিআইডি এখানে? কি হয়েছে স্যার? একটু এটা দেখুন, এটা কোনো সাইকেলের টায়ারের দাগ। আপনি কি বলতে পারবেন এটা কোন সাইকেল? আসুন স্যার। এই হলো ওই সাইকেল, JBRX 100। JBRX 100। এই দেখুন স্যার, আমি তো প্রথমেই চিনতে পেরেছিলাম। আচ্ছা, কি বলতে পারবেন এরকম সাইকেল কে কিনতে পারে? মানে আমি বলতে চাইছি, কার কাছে থাকতে পারে এই ধরনের সাইকেল? এটা বলা তো খুবই মুশকিল স্যার, কারণ JBR এর এই সাইকেলটা এখন ট্রেন্ডে চলছে। প্রত্যেক সপ্তাহে কমপক্ষে 50টা পিস আমার তো প্রত্যেক দোকানের ব্রাঞ্চ থেকে বিক্রি হয়। আচ্ছা, শহরে অগুন্তি পিসেস আছে, তাদের মধ্যে এই সাইকেলের মালিককে খোঁজা কি করে সম্ভব হবে স্যার? খুবই হাইটেক সাইকেল। 21টা গিয়ার না? হ্যাঁ। শক অবজারভার, লেটেস্ট ডিজাইন। এর দামও নিশ্চয়ই খুব ভালো হবে। দাম 30,000 থেকে শুরু। মানে যেই হোক না সে খুব অবস্থাপন্ন, বড়লোক ঘরেরই হবে। চলো গিয়ে দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে তো সেরকম কিছু স্পেশাল ইনফরমেশন তো পেলাম না। মনে হচ্ছে আমাদের ইনভেস্টিগেশনটা অন্য পদ্ধতিতে করতে হবে। সঞ্জনা আর শোলা। সঞ্জনা তো বুঝতে পারছি, কিন্তু এই সোলাটা কি? অ্যাড্রেসও হতে পারে, আবার তারিখও হতে পারে। বুঝে উঠতে পারছি না আসলে কি এই পুরো চক্রান্তটা
যেইভাবে এই মেসেজটা লেখা রয়েছে, এই 16 কোনো তারিখ নয়, এটা 100% কোনো জিনিস বা জায়গা যেখানে যেখানে লাশ লুকোনো যেতে পারে। তো এমন কোনো কিছু পেয়েছো কোনো জায়গা? হ্যাঁ স্যার, স্যার একটা অদ্ভুত জিনিস জানতে পেরেছি। অদ্ভুত? হ্যাঁ স্যার, স্যার একটা গাছ আছে যেটাকে আদিবাসী ভাষায় সোলা বলে। গাছ? মানে তুমি বলতে চাইছো ঝোপ, ট্রি? হ্যাঁ স্যার। তার মানে গাছের ভিতরে লাশ? স্যার ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে এই গাছটা দুর্লভ প্রজাতির, কিন্তু মহারাষ্ট্র আর তার আশেপাশের জঙ্গলে এই গাছটা অনেক পরিমাণে দেখা যায়। তাহলে এই গাছ খোঁজার প্রস্তুতি আমাদের নিতে হবে। স্যার, হ্যাঁ বলো। স্যার সমস্ত ডেটাবেস চেক করে দেখলাম, প্রায় সব মিলিয়ে 53 সঞ্জনা প্রকাশ আছে। তাদের মধ্যে 13 জন গ্রেটার মুম্বাই এলাকাতে আর বাকি সবাই শহরে। একটা কাজ করতে হবে অভিজিৎ, এই যে কয়জন সঞ্জনা প্রকাশ আছে না, প্রত্যেকের ডিটেলস বের করো। হতে পারে তাদের মধ্যে কোনো একজন সঞ্জনা প্রকাশের মিসিং পার্সনস রিপোর্ট লিখিয়েছে পুলিশ স্টেশনে। ইয়েস স্যার। এই গাছটা পাওয়া যায় না? হ্যাঁ, এতগুলো জঙ্গল আছে এটার। স্যার এই গাছ তো কয়েকশো আছে। আর স্যার শুধু জঙ্গলে না, লোকেদের ফার্ম হাউসে তো অবশ্যই থাকবে। তার মানে আমাদের সেই গাছটা খুঁজতে হবে যার মধ্যে লাশ আছে। খুঁজবো কি করে স্যার? এ তো শুধু কঠিনই নয়, বরং অসম্ভব। হ্যাঁ ফেডরিক, ঠিকই বলেছো, ব্যাপারটা অসম্ভব। এতগুলো গাছের মধ্যে থেকে কোনো লাশকে খুঁজে বের করা সত্যিই অসম্ভব। একটা কাজ করি আমরা, এই সমস্ত কাজ ছেড়ে দিই। আর কি হবে, এতগুলো লোক মারা গেছে, আমার মেয়েটাও মারা গেছে, এই তো। শুধু এইটাই ব্যাপার যে একটা খুনি কলার উল্টে ঘুরে বেড়াবে, হতে পারে খুনের পর খুন করে বেড়াবে। আরে না স্যার। না স্যার মানে কি? যখন তুমি সিআইডিতে জয়েন করেছিলে তখন কি শপথ করেছিলে? আইনকে রক্ষা করবে এরকম শপথ নিয়েছিলে? মানুষকে ন্যায় বিচার দেবে কথা বলেছিলে? তাহলে তোমার মুখ থেকে অসম্ভব শব্দটা বেরোলো কি করে? শোনো, মুশকিল, অসম্ভব, এই শব্দগুলো যেন কোনোদিন তোমার মুখ থেকে না শুনি। স্যার আমার মনে হয় যে আমরা যদি কিছু প্ল্যানিং করে শুরু করি তো তাহলে এই ব্যাপারটা অনেক সহজ হবে। হ্যাঁ স্যার, এই 16 গাছ যে এরিয়ায় আছে সেই জায়গাটা তল্লাশি নিচ্ছি। সব থেকে আগে ওই এরিয়াতে যেগুলো শহরে আছে। একটা কাজ করি আমরা, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও আমাদের হেল্প নিতে হবে। আমরা আলাদা আলাদা গ্রুপ করে সার্চ অপারেশন করব। এখান থেকে শুরু করব, তারপর এই দিক দিয়ে সামনে এগোবো, তারপর এখানে, তারপর এখানে। আচ্ছা, এক একটা গাছকে চেক করতে কত সময় লাগতে পারে? কিছু দিন, এমনকি কিছু সপ্তাহ লাগতে পারে। কোনো চমৎকার হলে কাজটা তাড়াতাড়ি হবে। একটা কথা বলুন, সোলার গাছ সবকটার মধ্যে কি এরকম গর্ত থাকে? না না, সব গাছ এরকম হয় না, তবে কিছু কিছু গাছ ভেতর থেকে এরকম হয়ে যায়। ওটা কিভাবে? এই গাছগুলোর একটা বিশেষ রোগ হয়, একটা বিশেষ ধরনের ব্যাকটেরিয়ার হামলা হয় এদের মধ্যে, আর পুরো গাছটাই ফাঁপা হয়ে যায় ভেতর থেকে। মানে যেই গাছটায় লাশটা লুকোনো হয়েছে সেটা ভেতর থেকে ফাঁপা। চলো, কিছু কাজ তো সহজ হলো, আমাদের সেই গাছটা খুঁজতে হবে যেটায় গর্ত আছে। আচ্ছা, এরকম কোন এরিয়া আছে যেখানে এই সব গাছে এই ধরনের রোগ ছড়িয়ে আছে? প্রায় 150 বছর আগে চারকোলি ফরেস্ট, ওখানেই রোগ পাওয়া গেছিল। এটা এখানে আছে। খুব দ্রুতই রোগটা ছড়িয়েছিল, আর যতক্ষণ আমরা চিকিৎসা করেছিলাম অনেক গাছ নষ্ট হয়ে গেছিল। আর এগুলো সবই ওই একই গাছ ছিল আগে? হ্যাঁ। এই গাছগুলো এখনো ওখানে আছে? অনেকগুলো। স্যার এটাই ওই জায়গা যেখান থেকে আমরা আলাদা আলাদা গ্রুপে ডিভাইড হয়ে যাব আর তারপর সার্চ করব। স্যার সব জায়গা চেক করলাম, কেউ কোথাও সঞ্জনা প্রকাশের নিরুদ্দেশ হওয়ার রিপোর্ট দায়ের করেননি। আর শহরে যে 8 জন সঞ্জনা প্রকাশ আছে তাদের খবর কি? তারা সবাই তো ঠিকঠাকই আছে স্যার।
আমি সবকটা চেক করেছি। কোনো গোলমাল হয়নি তো? একটা গন্ডগোল আছে স্যার। আমি যখন আলাদা আলাদা পুলিশ স্টেশনে গিয়ে সঞ্জনা প্রকাশ নামের কারোর নির্দোষ হওয়ার খবর চেক করছিলাম, তখন আমি একটা খুব আজব কথা জানতে পারলাম। কি আজব ব্যাপার, তাড়াতাড়ি বলো। স্যার, এই যে বেনামে মেসেজ এসেছে না, সেটা শুধু আমরা পাইনি, বরং বিগত কয়েক মাসে 4-4টে পুলিশ স্টেশনে কেউ ঠিক সেরকমই একই রকম মেসেজ পাঠিয়েছে স্যার। মুম্বাই, নাসিক, পুনে, লোনাভালা। বেশ, তাহলে আমরা ওই 4টে পুলিশ স্টেশন থেকে খোঁজ নেব। ওই বেনামি বার্তা অন্ধকার হয়ে আসছে। আমার মতে আমাদের ফিরে যাওয়া উচিত। রাত্রিবেলা জঙ্গলের ভিতরে ঘোরাফেরা করা উচিত নয়। বলুন, আর কিছুটা সময়, 10টা মিনিট দেখি, তারপর ফিরে যাব। মনে হচ্ছে এখানে কিছু আছে। এই পাতাগুলো বার করো, পরিষ্কার করো, এগুলো পরিষ্কার করো। হ্যাঁ অভিজিৎ, এখানে একটা গাছ পাওয়া গেছে, মনে হচ্ছে ওর মধ্যে কিছু আছে। কঙ্কাল কোনো মহিলার? আচ্ছা, এটা সঞ্জনা নয় তো? হ্যাঁ স্যার, ঠিক এরকমই মেসেজ আমরাও পেয়েছিলাম কিছুদিন আগে। দেখো তো কে। স্যার এটা দেখুন। সঞ্জনাকে কে মেরেছে? 16ই মে লুকিয়েছে। আমরা ভেবেছিলাম কেউ মজা করছে, পাড়ার বাচ্চারা কেউ, তাই আমরা সেই জন্য সত্যিটা জানার প্রয়োজন মনে হয়নি আপনাদের। কি করে খুঁজে পেতাম স্যার? না কোনো লিড ছিল, না কোনো সঞ্জনার মিসিং রিপোর্ট, না কোনো লাশ পেয়েছিলাম স্যার। তাই তারপর স্যার, লিড তো নয়, কিন্তু আমার লেভেলে আমি তদন্ত করেছিলাম, কিন্তু তাতে যে মেসেজ পাঠাচ্ছে তারও কোনো খোঁজ পাইনি, এছাড়া কোনো খুন বা অপহরণও হয়নি। অতএব এটা আমাকে মজা মনে করে ছেড়ে দিতে হয়েছে। এই হলো সেই মেসেজ যেটা আমি থানার দেওয়ালে লেখা পেয়েছি। একদম ওই রকমই লেখা। আমরাও ঠিক এইরকম মেসেজই পেয়েছিলাম। গত কয়েক মাস ধরে 4টে আলাদা আলাদা পুলিশ স্টেশনে আর আমাদের বাড়িতে এই মেসেজটা যে দিচ্ছে, সে তো নিশ্চয়ই মজা করছে না। স্যার, এই যে 4টে শহর, মুম্বাই, নাসিক, পুনে, লোনাভলা, এগুলো একে অপরের থেকে অনেক কিলোমিটার দূরে স্যার। শুধু মেসেজ পাঠানোর জন্য তো কেউ এতগুলো শহরে যাবে না স্যার। আমার মনে হয় এই 4টে শহরের সঙ্গে ওর কোনো কানেকশন আছে। স্যার, ওই মেয়েটার খুন ছুরি মেরে করেছিল স্যার। আর কঙ্কালের বোন ডেন্সিটি দেখে এটা মনে হচ্ছিল যে মরার সময় ওই মেয়েটার বয়স ছিল 20 বছরের কাছাকাছি হবে। 20 বছরের কাছাকাছি। পুরবি, শহরে 8 জন সঞ্জনা প্রকাশ আছে, তাদের বয়স কিরকম? স্যার, প্রথম জনের বয়স 67, 43, 52, 21, 33, 39, 23 আর 29। 21 বছর আর 30 বছর। ওই 21 বছর আর 30 বছর বয়সী যে সঞ্জনা প্রকাশ আছে, ওদের ব্যাপারে আবার খবর নাও। সঞ্জনা দেবী, একটা কথা আমি বুঝতে পারছি না যে এই আপনার আধার কার্ড আর লাইসেন্সে যে ডেট আছে সেটা মানে এর মধ্যেই করা হয়েছে কার্ড দুটো। অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকেই ব্রডে থাকতাম, তো
আমার কাছে সব আইডি প্রুফ ওখানকারই ছিল, আর এখন তো আমি ইন্ডিয়া এসে গেছি, তো আমার এখানকার প্রুফও দরকার। সো এখানে সব প্রুফ তৈরি করে নিয়েছি। স্যার এই সাইকেলটা দেখুন। একে এটা বিকি, আমার ছেলে, সঞ্জনার ছোট ভাই। কোথাও দেখতে পাচ্ছি না তো, কোথায় ভিকি? ও ও আমি ওকে নিয়ে আসছি স্যার। স্যার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল, বিকিকে একটু কম প্রশ্ন করবেন। কি বলুন তো, ও অচেনা মানুষ দেখলে ভয় পায়, ওর অটিজম আছে। হ্যালো ভিকি। আসলে ব্যাপারটা হচ্ছে ও অচেনা লোকেদের আর অচেনা জায়গা দেখলে খুব ঘাবড়ে যায়। আরে এই ভিকি সব থেকে বেশি কাকে ভালোবাসে? ওর কাকিমা মনার সাথে। ভিকি ছোটবেলা থেকেই আমার স্ত্রীর খুব কাছের ছিল। বিকির চিকিৎসা নিশ্চয়ই করাচ্ছেন? চিকিৎসা তো করিয়েছি, কিন্তু আর স্পেশাল স্কুলে ট্রাইও করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। ও অ্যাডজাস্ট করতেই পারছিল না। হ্যাঁ স্যার, আমরা মুম্বাই, পুনে, লোনামলা, এমনকি নাসিকেও ট্রাই করলাম, কিন্তু কোনো লাভ হলো না। অভিজিৎ, এ তো সেই সব জায়গাগুলোরই নাম নিচ্ছে যেখানে যেখানে সঞ্জনাকে মার্ডার করার মেসেজ পাওয়া গেছে। আপনি কে? স্যার ও আমার ছেলে সমীর। ও স্কুল থেকেও পালিয়ে যেত, এই জন্য আমরা ওর উপরে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম, যাতে ও কোথাও যদি হারিয়ে যায় তাহলে আমরা যাতে ওকে ফিরিয়ে আনতে পারি। আপনারা বেকির সম্পর্কে আর আমাদের সম্পর্কে এত কথা জিজ্ঞেস করছেন কেন? ওই একটা কেসের ব্যাপারে এই এরিয়াতে যতগুলো বাড়ি আছে আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করছি, কিন্তু আপনাদের ঘাবড়াবার কোনো কারণ নেই। আপনাদের সঙ্গে কথা বলে এমন মনে হচ্ছে যে এই কেসের সঙ্গে আপনাদের কোনো সম্পর্কই নেই। এনিওয়ে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলো এখান থেকে। সঞ্জনাকে দেখে ঠিক লাগলো না, খোঁজ নিতে হবে। স্যার এটা এজ প্রোগ্রেশন সফটওয়্যার, এটার মাধ্যমে আমরা এটা জানতে পারবো যে এই 5 বছরের বাচ্চাটা 22-23 বছর বয়সে কেমন দেখতে হবে। স্যার এই দেখুন। তোমার মুখের প্রত্যেকটা ডিটেল এখন আমার কম্পিউটারে চলে এসেছে। এক্ষুনি জানা যাবে যে তুমি দেখতে কেমন। এ তো স্যার অন্য কেউ। এই হলো আসল সঞ্জনা প্রকাশ। আমরা যাকে পেয়েছিলাম সে অন্য কেউ। তার মানে খুনি সঞ্জনাকে মেরে তার জায়গায় অন্য কাউকে সঞ্জনা বানিয়ে প্ল্যান্ট করেছে। সঞ্জনা প্রকাশ। এই নাটকটা বেশি দিন করা যাবে না। সিআইডি লোকগুলো তো বাড়িতে এসে গেছিল, কাল যদি কোনো একটা স্টেপ নেয় তখন কি হবে? আর আর যদি একটুও সন্দেহ হয় না, তাহলে তো আমিই ভেসে যাব। তুমি এই প্রসঙ্গে কাউকে কিছু বলনি তো?
না, আমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলিনি, কিন্তু আমি এই সমস্ত কিছু বেশি দিন কিন্তু করতে পারবো না। হ্যাঁ, আমার খুব ভয় করছে আর আমি এখান থেকে চলে যেতে চাই, ব্যাস। ঠিক আছে রিল্যাক্স। নিজের বাড়িতে বলো যে তুমি এটা ট্রিপে যাচ্ছ আর নিজের জিনিসপত্র নিয়ে বাইরে বেরিয়ে পড়ো। কিন্তু কিন্তু আমি যাবোটা কোথায়? সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। নিজের জিনিসপত্র গোছাও আর সেই জায়গাটায় দেখা করো ঠিক 4টায়। ঠিক আছে। সঞ্জনা কোথায়? স্যার, সঞ্জনা, স্যার শুনুন না স্যার, কোথায়? ডাকছি স্যার। আপনারা এখানে? আমরা সঞ্জনাকে গ্রেপ্তার করতে এসেছি। কি? আপনারা ওকে গ্রেপ্তার কেন করবেন? কি করেছে ও? একটা খুনের সঙ্গেও জড়িত। আমাদের কাছে ওর নামে ওয়ারেন্ট আছে। না না ইন্সপেক্টর স্যার, আপনার কিছু ভুল হচ্ছে। আমার মেয়ে এরকম করতে পারে না। ইন্সপেক্টর স্যার, অনেক বছর পর আমি আমার মেয়েকে পেয়েছি। আমি তাকে আর হারাতে চাই না। আর হারাতে চান না মানে? সঞ্জনা 8 বছরের ছিল, তখনই আমার আর আমার স্বামীর বিচ্ছেদ হয়। সঞ্জনাকে নিয়ে আমার স্বামী ইউএস চলে যায়। তারপর কখনোই আমি আর সঞ্জনাকে দেখতে পাইনি। এই কিছু মাস আগেই ওনার মৃত্যু হয়। আর আমার সঞ্জনা আমাকে ফোন করে যে মা, আমি তোমার কাছে যেতে চাই, ফ্যামিলির সঙ্গে থাকতে চাই। খুব মুশকিলের মধ্যে দিয়ে আমি সঞ্জনাকে পেয়েছি। ওকে গ্রেপ্তার করবেন না। আই এম সরি, কিন্তু সঞ্জনাকে তো আপনি আগেই হারিয়েছেন। সঞ্জনাকে খুন করা হয়েছে। আর যে আপনার মেয়ে সেজে এখানে রয়েছে সে একজন বহুরূপী। সঞ্জনা সেজে এখানে রয়েছেও। সরে যান তাড়াতাড়ি উপরে ওঠো, সাবধানে। She's dead. Oh no. স্যার, ওরই ফোন মনে হচ্ছে। কিছু লেখা আছে স্যার এটাতে। মনে হয় সুইসাইড নোট। আমি আসল সঞ্জনাকে মেরে ওর জায়গা নিতে চেয়েছিলাম, যাতে সুখ স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারি। সঞ্জনাকে খুন করে সেই অপরাধবোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, তাই সুইসাইড করছি। ফ্রেডি, পঙ্কজ, লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাবার ব্যবস্থা করো। আর এখানে যতজন লোক আছে ওদের সবার ডিটেলস নিয়ে নাও। কে কখন কোথায় ছিল। না 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 না, এটা ঠিক নয়। ও আত্মহত্যা তখনই কেন করলো যখন আমরা ওকে গ্রেপ্তার করতে এখানে আসি? হঠাৎ করে কি ওর বিবেক জেগে উঠলো নাকি? স্যার, এইসবে এই মেয়েটা একা ছিল না, পরিবারের অন্য সদস্যও জড়িত আছে। আর সব কিছু জেনে যাওয়ার ভয়ে একে রাস্তা থেকে সরিয়ে দিল। তখন আপনি কোথায় ছিলেন? স্যার, আমি রুমে ছিলাম, আওয়াজ শুনে এসেছিলাম। আর আপনি? স্যার, আমি বাইরে ছিলাম, আওয়াজ শুনে এখানে এলাম। স্যার ওই মেসেজে যা লেখা আর বিকি যা লিখেছে দুটোই সেম, আমি ম্যাচ করিয়েছি। আর ওর কাছে ওই একই সাইকেল আছে, JBR 1000। আর ওর ওই 4টে শহরের সাথেও যোগাযোগ রয়েছে যেখানে মেসেজগুলো পুলিশকে দেওয়া হয়েছিল। স্যার, আই থিঙ্ক এতগুলো প্রমাণ যথেষ্ট এইটা প্রমাণ করার জন্য যে মেসেজগুলো বিকিই পাঠাতো। ভয় পেও না বাবা, দেখো কে এসেছে। তোমার বন্ধু হয় বাবা, তোমার সাথে কথা বলতে চায়। আমি তো আছি তোমার সাথে, ভয় পেও না বাবা। ভিকি, তোমার মা বললো যে তোমার নাকি প্লেন খুব পছন্দ। হ্যাঁ, আরে বাহ, তোমার কাছে তো অনেকগুলো প্লেন আছে দেখছি। তুমি আমাকে দেখাও প্লিজ, প্লিজ প্লিজ আমাকে দেখাও না প্লিজ। দেখাও দেখাও বাবা, হ্যাঁ? দেখাও। আরে বাহ, এটা
আরে তার আগে আমি তোমায় কিছু দেখাতে চাই। তোমার জন্য গিফট নিয়ে এসেছি, দেখো। নিয়ে এটা নাও। খুব সুন্দর, তোমার পছন্দ হবে, দেখো। ওয়াও, জেট এরোপ্লেন! আমি না বড় হয়ে পাইলট হব, তখন সব প্লেন উড়াবো। বাহ, এই সব প্লেন উড়াবো, আমাকেও বসাবে? পাক্কা পাক্কা। আরে বাহ! আরে শোনো, আমার একটা বন্ধু আছে, ও সত্যিকারের পাইলট। তুমি কি কথা বলবে ওর সঙ্গে? তুমি চাইলে ওর সঙ্গে ঘুরতে পারো, হ্যাঁ? মাকেও সঙ্গে করে নিয়ে যেও, কি বলো? আরে দারুণ ব্যাপার। আচ্ছা শোনো, আমার একটা কথা বলো, সঞ্জনা দিদির ব্যাপারে তুমি জানতে পারলে কি করে? আরে ভিকি, এটা আবার কি হলো? আরে ভিকি, আমি তোমার বন্ধু, আমাদের কেন ভয় পাচ্ছ তুমি? দেখো আমি পুলিশ, তুমি তো নিজেই বলতে চেয়েছিলে সঞ্জনা দিদির ব্যাপারে, হ্যাঁ? প্লিজ বলো, কি করে জানতে পারলে? কিছুদিন আগে আমি রাতে। কারোর একটুও সন্দেহ হয়নি যে আমি আসল সঞ্জনা নই, নকল সঞ্জনা। এবার আসল সঞ্জনার ডেড বডি সারা জীবনের মতো এই শুলা গাছে লুকোনো থাকবে। আমরা এখানে আনন্দ করব। আমাদের আন্দাজ ঠিকই ছিল, এই নকল সঞ্জনার সঙ্গে আরো কেউ যুক্ত ছিল, আর হতে পারে ওই ওর খুন করে দিয়েছে। হ্যাঁ পুরবি, কোথায়? ওকে ওকে, এই নকল সঞ্জনার ব্যাপারে একটা লিড পাওয়া গেছে। ওর ফোনে একটা সিক্রেট ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে, যাতে ওর আসল নাম আছে নয়না। আর এই অ্যাকাউন্ট থেকেই ও প্রত্যেক মাসে কাউকে টাকা পাঠাতো নাগপুরে। নয়না আমাদের মেয়ে হয় স্যার, ও পেশায় একজন অ্যাক্ট্রেস, কিন্তু একটা অ্যাসাইনমেন্টের কারণে ও মুম্বাইতে রয়েছে। কিন্তু আপনি এমনভাবে জিজ্ঞেস করছেন কেন? কি হয়েছে ওর? ও ঠিক আছে তো? না, ও ঠিক নেই, নয়না মারা গেছে। না, ও মরতে পারে না। কালই ও আমার সাথে ফোনে কথা বলেছিল। না, ওর মৃত্যু কখনো হতে পারে না, ওর মৃত্যু। আমাদের সন্দেহ হচ্ছে যে কেউ ওকে খুন করেছে, হতে পারে সে যার জন্য ও কাজ করতো। ম্যাম প্লিজ প্লিজ নিজেকে সামলান। দেখুন, নয়নাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু ওর খুনিকে ধরে শাস্তি তো দিতে পারবো ম্যাডাম। প্লিজ আপনি নিজেকে সামলান। ও কার হয়ে কাজ করতো? হ্যাঁ, আমাকে বেশি কিছু বলেনি। ও একটা ভালো অফার পেয়েছিল, খুব আনন্দে ছিল। বলেছিল, মা খুব ভালো রোল পেয়েছি। কাজের অফারটা মুম্বাই থেকে এসেছিল। মে মাসেই ছিল। মে মাস? থ্যাংক ইউ ভেরি মাচ। মে মাস মানে যখন সঞ্জনার ইন্ডিয়াতে ফেরার কথা ছিল তখন। সঞ্জনার নামে 50 কোটি টাকা ট্রাস্ট ছিল, যার মধ্যে 60% গত কয়েক মাসে আর বাকি টাকাগুলো গত কয়েক সপ্তাহে বিদেশি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে, যেটাকে আমরা ট্রেস করতে পারিনি। তার মানে নয়নাকে কেউ তার কাজে ব্যবহার করেছে, আর কাজ শেষ হতেই রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু কে? এই রহস্য তো নয়নার সঙ্গেই শেষ হয়ে গেছে, বা হয়তো নয়। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। মনে হয়েছে সেই সত্যিটা তো নয়না স্বীকার করেই নিয়েছিল, কিন্তু ওর খুনি এখনো পর্যন্ত ধরা পড়েনি। আর ওর খুনি এই বাড়িরই কোনো সদস্য।
কিন্তু সে বেশিক্ষণ বাঁচতে পারবে না, কারণ তাকে ধরার জন্য আমাদের কাছে একটা প্ল্যান আছে। আর বিকির সাহায্যে আমাদের এই প্ল্যানটা সফল হতে পারে। উইকি আমাদের এই খুনের ব্যাপারে বলেছিল, তার মানে খুনির ব্যাপারেও নিশ্চয়ই কিছু জানে, কিন্তু বলতে পারছে না। যদি কোনো বাচ্চা খারাপ, ভয়ঙ্কর বা বিপজ্জনক জিনিস দেখে ফেলে, তো শক বা স্ট্রেস থেকে বাঁচার জন্য ওদের মস্তিষ্ক সেটাকে এক কোণে ব্লক করে দেয়। ওদের এই কথাটা মনে তো থাকে, কিন্তু পুরোপুরি নয়। ভিকির সাথেও এরকমই হয়েছে। এই জন্য ও আমাদের মেসেজ পৌঁছে তো দিয়েছে, কিন্তু তার বেশি ডিটেলস দিতে পারেনি। সেই জন্য আমরা দিল্লি থেকে অটিজম স্পেশালিস্ট একজনকে ডেকে পাঠিয়েছি, যে একটা যন্ত্র আর বিশেষ টেকনিক দিয়ে ব্রেন প্যাটার্ন রিডিং এর মাধ্যমে ভিকির মতো বাচ্চাদের মস্তিষ্কে যা লুকিয়ে রয়েছে সেটা পড়ে নিতে পারেন। আমরা ওর মাথায় একটা বিশেষ ডিভাইস পরাবো, আর তারপরে ওর আলাদা আলাদা সবার ছবি দেখাবো। চিনতে পারা, স্মৃতিশক্তি আর এইরকম বিভিন্ন রকম তথ্য আলাদা আলাদা জায়গায় স্টোর হয়। ছবিগুলো দেখার পর ওই ডিভাইসে একটা লাইট জ্বলবে, আর যে ছবিটা দেখার পর ব্রেনের আলাদা আলাদা জায়গায় লাইটটা জ্বলবে, কিংবা ইজি তার মানে ইলেকট্রোএনসেফেলোগ্রাম উপর নিচে যদি হয়, তার থেকেই জানা যাবে যে সেই হচ্ছে খুনি, যাকে বিকি দেখেছিল। মনা কাকি, বিকি বাবা নিজের ঘরে নেই। কি? বিকি বাবা ওর নিজের কি ঘরে হলো? নেই। কোথায় গেল? কোথায় গেল জানি না। কি হয়ে গেছে ওর? যেভাবে হোক ওকে খুঁজে আনুন, যা খুশি করুন। ও স্কুল থেকেও পালিয়ে যেত, এই জন্য আমরা ওর উপর ট্র্যাকার লাগিয়েছিলাম। আর যদি ট্র্যাকার লাগানো থাকে তাহলে তো আমরা ওকে ট্র্যাক করতে পারি। হ্যাঁ, এক মিনিট। স্যার, ট্র্যাকিং ডিভাইস ড্রয়ারে নেই। আমার ছেলেকে বাঁচিয়ে নিন, যেভাবে হোক ওকে আমার কাছে এনে দিন। আপনি একদম ভয় পাবেন না, ওর কিছুই হবে না। স্যার, যেই খুনি হোক, এই ট্র্যাকিং ডিভাইসটা তার কাছেই আছে। তুই বিকি নয়? তাহলে বিকি কোথায়? বিকি একদম ঠিকঠাক আছে। বিকি কখনো হারিয়েই যায়নি, সেই কারণে ওকে খোঁজারও প্রয়োজন নেই। তুই তো একটা বোরে, মানে সৈনিক। আসল খেলোয়াড় কোথায় সেটা বল। এটা খুনির কাছে পৌঁছানোর আমাদের একটা প্ল্যান ছিল, যেটা সাকসেসফুল হয়েছে। তাই এখন শুধু এই একটাই উপায় আছে খুনিকে ধরার জন্য। প্রথমে বিকির সাহায্যে ওর কাছে পৌঁছানোর কথা বলবো, আর তারপর বিকির নিখোঁজ হয়ে যাওয়ার খবর দেব। খুনি ভয় পাবে, আর সেই কারণে ও ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে বিকিকে খোঁজার চেষ্টা করবে, কিন্তু ও ভিকি হবে না। আমাদের কোনো লোক থাকবে, ঠিক আছে? ঠিক আছে। এই প্ল্যানের সাহায্যে আমরা তো খুনিকে পেয়ে গেছি, কিন্তু ও তো শুধুমাত্র বোড়ে ছিল। আসল মাস্টারমাইন্ড অন্য কেউ। আর সেখানেই আছে, এই ঘরের মধ্যে। কপিল, কি প্ল্যান বানিয়েছো তুমি? তুই নিজের কুর্তুতো বোনকে মেরে ফেললি। ম্যাডাম প্লিজ, আমি তোকে ছাড়বো না। ছেড়ে দিন। স্যার, একে ফাঁসির শাস্তি দেবেন, একে ছাড়বেন না। এ আমার মেয়েকে মেরে তো ফেলেছে। কপিল, কেন করলে এটা? আমি এসব করেছিলাম। আমি সঞ্জনাকে মেরে ওর লাশটাকে লুকিয়ে ফেলেছিলাম, আর তারপর ওর বদলে
আমি দ্বিতীয় সঞ্জনাকে নিয়ে আসি। আই এম সো এক্সাইটেড। কত বছর পর সবার সঙ্গে দেখা হবে, মমির সাথে, বাকিদের সাথে, সবাই কত হ্যাপি হবে, তাই না? এই জন্যই তো আমি কাউকে বলিনি, সবাইকে সারপ্রাইজ দেব। কি? হ্যাঁ, খুব ভালো হবে। গাড়ি থামালে কেন? স্যার, মনে হচ্ছে গাড়ি খারাপ হয়ে গেছে, আমি দেখছি। ভাই, এখান থেকে কত দূর আমাদের বাড়ি? এতটাই দূর যে সেখানে তুমি কোনোদিন পৌঁছবে না। তারপর আমরা সঞ্জনার লাশটাকে ওই শোলার গাছেতে লুকিয়ে দিয়েছিলাম। তারপর নয়না, যে একজন অ্যাক্ট্রেস, তাকে আমি সঞ্জনার বদলে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, যাতে সঞ্জনার নামে যে লাখ টাকা ট্রাস্ট আছে সেটা আমরা পেয়ে যাই। আর শুধু টাকাই নয়, বরং সঞ্জনার আসার আগে যে সম্পত্তি ছিল সেটা আমাদের নামে ছিল, কিন্তু যেই সঞ্জনা এলো আমাদের ভাগ কমে গেল। এই জন্যই আমি স্যার প্ল্যানটা করেছিলাম। স্যার, সবকিছু ঠিক চলছিল, কিন্তু যেই আপনারা এলেন নয়না ঘাবড়ে গেছিল, আর আমি ভাবলাম যে কিছু গড়বড় না করে দেয় ও। এই জন্য আমি নয়নাকেও মেরে দিয়েছিলাম। কিন্তু আপনারা আমার সমস্ত প্ল্যানেতে জল ঢেলে দিলেন। এতক্ষণ তো শুধু জলই ঢেলেছি। তোমার অপরাধের শাস্তি এখনো বাকি আছে। নিয়ে যাও ওকে। যা। ভিকি, থ্যাংক ইউ ভিকি, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি তুমি না থাকতে তাহলে সঞ্জনার খুনিকে ধরতেই পারতাম না। তুমি খুব সাহসী। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। খুঁজে গেছিল। এর এরকম অবস্থা, তাহলে আয়েশা কিরকম অবস্থায় আছে? না না না, না না, আশার কিছু হয়নি, আমি বলছি তো, ট্রাস্ট মি। স্যার প্লিজ, প্লিজ আমার বোনকে খুঁজে বাঁচিয়ে নিন স্যার, প্লিজ স্যার, প্লিজ বাঁচিয়ে নিন। দেখো, তোমার বোনকে নিশ্চয়ই আমরা বাঁচাবো। আপনি ওনাকে একটু সাইডে নিয়ে যান। স্যার, এই বডিটা আজ সকালেই আমরা পেয়েছি। এই আমাদের গাইড বাহাদুর, এই বডিটাকে প্রথম দেখেছে। এই প্রশান্ত কি একা গিয়েছিল আয়েশাকে খোঁজার জন্য? হ্যাঁ স্যার, কারণ ও জঙ্গলের সমস্ত রাস্তা চিনতো। যত ভালো করেই চিনুক না কেন, রাতের অন্ধকারে ঘন জঙ্গলে বিনা পারমিশনে, বিনা গাইডে রাতে ঘোরাফেরা নিজে থেকে মৃত্যুকে ডেকে আনা, তোমরা খুব বড় ভুল করেছো। এই বডিটা এইভাবে পেয়েছি, জানি না দ্বিতীয়টা কি অবস্থায় পাবো। আচ্ছা, এটা বলো যে এখানে কোনো হিংস্র জানোয়ার আছে? এরকম কোনো হিংস্র জন্তু নেই। ঘন জঙ্গল, হারিয়ে যাওয়ার ভয় আছে। কোনো জন্তু জানোয়ারের আঁচড় তো মনে হচ্ছে না, কিন্তু এটা ছুরির আঘাত বলে মনে হচ্ছে। একে ছুরি দিয়ে খুন করা হয়েছে। স্যার। হ্যাঁ পূরবী, স্যার এই ক্যামেরাটা পেয়েছি এখানে। এটা তো আয়েশার ক্যামেরা। হ্যাঁ স্যার, এটা আয়েশা 3 দিন আগে কিনেছিল। এটা চালিয়ে একবার দেখো তো। স্যার এটা অনই হচ্ছে না। কেন? এটার ব্যাটারি ডাউন স্যার, আর আমাদের কাছে ডিভাইসও নেই এটা চিপ ইনসার্ট করার জন্য। ও মাই গড। আপনারা এসব শেষ করুন, এগুলো পরে করবেন, আগে আমার বোনকে খুঁজুন। আপনারা বুঝছেন না কেন হারিয়ে গেছে? আমরা খুঁজবো। অনেক বড় জঙ্গল ম্যাডাম, কমসে কম 2 দিন লাগবে পুরো জঙ্গল খুঁজতে। হ্যাঁ স্যার, সূর্যাস্ত হওয়ার পর আমরা কিচ্ছু করতে পারবো না। আপনারা সার্চিং শুরু করে দিন, বাহাদুর আপনাদের নিয়ে যাবে। স্যার, স্যার আমরা জঙ্গলের অনেক ভেতরে চলে এসেছি স্যার। স্যার এখানে কেউ আসা যাওয়া করে না স্যার। স্যার এক কাজ করি, আমরা ফিরে যাই, না হলে অন্ধকার নেমে আসবে। এখন তো অনেক আলো আছে, অন্ধকার হয়েছে কোথায়? স্যার ফিরতেও তো অনেকটা সময় লাগবে না স্যার? তো ওই হিসাবেই বললাম, এত দূর স্যার কেউ আসেই না। স্যার এখানে কিচ্ছু পাবেন না। আরে ভাই, যখন এত দূর চলে এসেছে একটু দেখে নি না ভাই। চলো চলো। আচ্ছা আচ্ছা।
তোমরা এই জঙ্গলে ফিল্মের শুটিং করতে এসেছিলে আর শুধুমাত্র আয়েশাই নিখোঁজ হলো আর তোমরা ওকে খোঁজার চেষ্টাই করনি। স্যার আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম আর এখানে ওয়েব সিরিজ শুট করার আইডিয়া আয়েশারই ছিল। স্যার আমরা ওকে আনিনি, ও আমাদের এনেছিল লোকেশন দেখাতে। হ্যাঁ স্যার, এই প্রশান্ত গাইড আয়েশার পরিচিত ছিল আর এই কাছেই থাকতো আর জঙ্গলটাকে ভালো করে চিনতো। আর আমরা তো রাত্রিরে থাকার পর সকালে বেরিয়ে পড়তাম, সবকিছুই ঠিকঠাক চলছিল, লোকেশনও পেয়ে গেছিলাম। আর এরপর আমরা টেন্টের বাইরে আগুন জ্বালিয়ে খাবার বানাচ্ছিলাম। কটার সময়ের ঘটনা এটা? 5টা-6টা নাগাদ। আর তখনই হঠাৎ আয়েশা নিজের ক্যামেরা নিল আর জঙ্গলের দিকে যেতে লাগলো। জঙ্গলের দিকে যাচ্ছিল কেন? ও বলেছিল যে ও আশেপাশের একটুখানি ভিডিও করে হিরণকে পাঠিয়ে দেবে, আর ও এটাও বলেছিল আশেপাশেই থাকবে আর তাড়াতাড়ি ফিরে আসবে। তারপর অনেকক্ষণ পর্যন্ত যখন ও এলো না, তখন আমাদের মনে হলো যে কিছু গন্ডগোল আছে। এর আগে আমরা কিছু করতাম কি, সেখানে প্রশান্ত চলে এলো। ও জানতে পারলো তো ও নিজেই খুঁজতে চলে গেল। আর ও আমাদের ওখানেই থাকতে বললো। ও বললো যে জঙ্গলটা খুব বিপজ্জনক আর আমাদেরও প্রাণের ঝুঁকি থাকতে পারে। ব্যাস এটা বলেই ও জঙ্গলে ঢুকে গেল স্যার। তার মানে ওই প্রশান্ত আর ফিরে আসেনি আর তোমরা পালিয়ে গেছো এখান থেকে নিজেদের বাঁচাতে। না স্যার, আমরা ওখানেই ছিলাম যখন চিৎকারটা শুনলাম। 15-20 মিনিট পর্যন্ত একটা মেয়ের। স্যার ওই চিৎকার শুনে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম আর তারপর আমরা ওখান থেকে পালিয়ে গেলাম। স্যার আমরা খুব বড় ভুল করে ফেলেছি। চিৎকারটা শুনে আমাদের এখান থেকে পালানো উচিত হয়নি, আয়েশাকে সাহায্য করা উচিত ছিল। সত্যিই তোমরা একটা বড় ভুল করেছো। আয়েশার চিৎকার শুনে যদি তোমরা জঙ্গলে ঢুকতে, আয়েশা এখন আমাদের সঙ্গে থাকতো আর প্রশান্ত ও হয়তো বেঁচে যেত। তুমি তো বলছিলে যে এত ভেতরে জঙ্গলের কেউ আসতে পারে না, এটা কি? স্যার আমি জানি না, কিন্তু এটা আমাদের ডিপার্টমেন্টের কখনোই নয়। জঙ্গলের মধ্যে টেন্ট, দেখছি এর ভেতরে কে আছে। এই কাপড় তো দেখে মনে হচ্ছে কাটা হয়েছে। টেন্ট পিছন দিক দিয়ে কেটেছে, তার মানে সামনে কোনো বিপদ ছিল। ছুরি, এটা দিয়েই কাটা হয়েছে। বাইরে গন্ডগোল হতেই পিছন থেকে কেটে পালিয়ে গিয়েছে। রাতে থাকার পুরোপুরি বন্দোবস্ত ছিল এখানে, বোনফায়ার। এই আলু এখানে দেওয়া হয়েছিল। স্যার এত ভেতরে এত রাত্রে থাকার মতন কেউ পাগলই হবে স্যার, না হলে এত ভয়ঙ্কর জঙ্গলে রাতে থাকার কথা ভাববে কে? কোনো নেচার লাভার না কোনো খুনি? এই দেখো, রক্ত। মনে হচ্ছে এখানেই পাথরের ওপর কেউ বসেছিল, হতে পারে আগুন পোয়াচ্ছিল আর কেউ ওর ওপর হামলা করেছে। এটা দেখে টেন্টের মধ্যে যে ছিল সে পালিয়ে গেছে। চলো আগে গিয়ে দেখি। স্যার স্যার সূর্য অস্ত যাচ্ছে স্যার, ফিরতেও 2 ঘন্টা কমসে কম লাগবে। ফিরে যাই স্যার। ঠিক আছে, কালকে আবার আসবো। স্যার আমরা আয়েশার টিমকে এই ছবিগুলো দেখিয়েছিলাম, ওরা বলল যে এই টেন্ট ওদের ক্যাম্পের নয়। হ্যাঁ পুরবি, আয়েশার ক্যামেরার চিপ। হিরলদি, তুমি এটা মিস করলে। আমি তোমায় বলেছিলাম না আমার সাথে এসো। জানো এখানে এত বেশি গ্রিনারি আছে। লুক এট দিস, এতগুলো গাছ। ইটস সো বিউটিফুল। দিদি আমি হাঁপিয়ে গেছি, মনে হচ্ছে আমি জঙ্গলের অনেক ভেতরে এসে গেছি। জঙ্গল তো পুরো একই রকমের না? আমি রাস্তা খুঁজে নেব, খুব একটা মুশকিল নয়। কেউ আছে নাকি ওখানে? কে ওখানে? আমি ফেঁসে গেছি এখানে।
আমি কিছু বুঝতে পারছি না এখান থেকে আমি কি করে বাইরে যাব। আই এম সরি দিদি, আমার এখানে আসা উচিত হয়নি। আমার মনে হচ্ছে না যে আমি এখান থেকে বেঁচে ফিরতে পারবো। আমায় ক্ষমা করে দিও। অভিজিৎ, যে কোনো পরিস্থিতিতে এই মেয়েটাকে জিনিসগুলো রোজ ব্যবহার করত, আমি সেই প্রত্যেকটা জিনিস থেকে ডিএনএ স্যাম্পল নিয়েছি, কিন্তু আশ্চর্যের ব্যাপার কোনো স্যাম্পলই আয়েশার ডিএনএ এর সঙ্গে ম্যাচ করছে না। কি? কিন্তু হ্যাঁ, খুনির ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছি। সেটা কি স্যার? বস এই ডিএনএ প্রোফাইলটা দেখো। এই দুটো ডিএনএ প্রোফাইলই দুটো আলাদা আলাদা লোকের, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে দুটো প্রোফাইলই আমি একই লোকের শরীর থেকে পেয়েছি, প্রশান্ত শরীর থেকে। প্রশান্ত শরীর থেকে? হ্যাঁ বস। সেটা কিভাবে? প্রশান্তর মৃত্যু অগণিত ছুরির আঘাতের জন্য হয়েছে, আর ওর শরীরে যে খাবার চিহ্নটা আছে সেটা আসল নয়, তৈরি করা হয়েছে নকল। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে প্রশান্তের লাশের থেকে আমি ওর রক্ত ছাড়া আরো কারো রক্ত পেয়েছি। এখন এই রক্তটা কোনো পুরুষের না নারীর সেটা আমি বলতে পারবো না, কারণ ওই রক্তটা প্রশান্ত রক্তের সঙ্গে মিশে গেছে। কিন্তু একটা কথা ঠিক বস, এই রক্তটা তখনই বেরিয়েছে যখন প্রশান্ত রক্ত বেরিয়েছে। অভিজিৎ, দয়া, নিশ্চয়ই এটা খুনিরই রক্ত। খুনি প্রশান্তর ওপর হামলা করে, আর তখন নিজেকে বাঁচানোর জন্য প্রশান্ত ওর সঙ্গে মারামারি করে, আর খুনির রক্ত প্রশান্ত শরীরে লেগে যায়। তবে খুনিরও গুরুতর আঘাত লেগেছে, সামান্য আঘাতে এত রক্ত বেরোবে না তার। তার মানে খুনির শরীরে এখনো আঘাতের চিহ্ন থাকা উচিত। আরো একটা কথা বস, কি? টেন্টের পাশে যে পাথরের উপর রক্তের ছাপ ছিল সেই রক্তটা প্রশান্তরই। তার মানে পুরো ব্যাপারটাই ওই তাঁবুর আশেপাশে ঘটেছে। স্যার? হ্যাঁ পূরবী? স্যার, এই জুতোটা পেয়েছি। তাহলে কি এই জুতোটা আয়েশার না? তো এগিয়ে গিয়ে দেখি। স্যার, হ্যাঁ এই দেখুন স্যার। ছুরি দিয়ে আঘাত করেছে স্যারের পিঠে 5 বার। ওকে একটু উল্টে দাও। এ তো আয়েশা, ফেসটা তো পরিষ্কার দেখছি অভিজিৎ, না কোনো আঘাতের চিহ্ন, না কোনো কাটা দাগ। কিন্তু ওই ভিডিওতে যে দেখলাম। হ্যাঁ স্যার, ভিডিওতে এর মাথায় আঘাত লেগেছিল, রক্ত বেরোচ্ছিল। এখানে তো আঘাতের কোনো চিহ্নই নেই, একদম পরিষ্কার। তার মানে হলো ওই ভিডিওটা নকল। মানে আয়েশা অ্যাক্টিং আর মেকআপ দিয়ে দেখানোর চেষ্টা করেছিল যে ওকে কেউ মারতে চাইছে, খুন করতে চাইছে। কিন্তু এটা কেন করবে? স্যার, কেউ হয়তো মজা করবে, আর না হলে কোনো ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার জন্য নাটক করছে। আর দুটো অবস্থাতেই এর মিথ্যেটা সত্যি হয়ে যায়। আর ও যা কিছু করেছিল, কেন করেছিল, সে তোর বন্ধু আর আত্মীয়রাই বলতে পারবে। সবাইকে ডেকে নাও। প্যাড্রিক, আয়েশার সমস্ত ফোন রেকর্ড চেক করো। দেখো এই ঘটনাটার পরে ও কাদের কাদের সঙ্গে কথা বলেছিল, আর তারা সেই মুহূর্তে কোথায় ছিল। এরা আমাকে কেন ওকে দেখতে দিচ্ছে না? কি বাজে ভাবে মেরেছে আমার বোনকে। আর এরা বলছে যে ও নিজের মৃত্যুর নাটক করেছে, নিজের মার্ডারের নাটক। আর ওই নাটক সত্যি হয়ে গেছে। ভুল বলছে ওরা, মিথ্যে। আমাদের আয়েশা এরকম করতেই পারে না। আপনারা ভুল অভিযোগ করছেন। দেখুন,
আপনার দুঃখ আমরা বুঝতে পারছি, কিন্তু এই অভিযোগ ভুল নয়, সত্যি এটা। আয়েশার ক্যামেরা থেকে যে থার্ড ক্লিপিংটা আমরা পেয়েছি, সেখানে আয়েশার মুখের ওপরে অনেকগুলো ক্ষত চিহ্ন ছিল, কিন্তু যখন আমরা আয়েশার লাশটাকে পাই তখন ওর মুখ আর গলা পরিষ্কার ছিল। কেন, কিভাবে? এই ভিডিওটাতে আয়শা মজা করছিল না তো? ওর মজা করার স্বভাব ছিল না তো? একদম না। ওর জীবনে এত সমস্যা ছিল যে ও মজা করবার কথা ভাবতেই পারতো না। ও জঙ্গলে হারিয়ে গিয়েছিল, আর কোনো মানুষ এই সিচুয়েশনে মজা কি করে করবে? অন্য কারো কথা জানি না, কিন্তু আয়েশা এটা অবশ্যই করেছে। আর যদিও মজা করে না করে তো ইচ্ছে করেই করেছে। কি কেউ এটা কেন প্রমাণ করার চেষ্টা করবে যে তার সঙ্গে কিছু অন্যায় হয়েছে? আয়েশা এরকম কেন চাইবে? হ্যাঁ, ওর ওপর সত্যিকারের অ্যাটাক হয়েছিল, ও মারাও গেছে, ওটা আলাদা কথা, কিন্তু ও এই নাটকটা কেন করেছিল? কি সত্যি কি ও কোনো প্রবলেমে ছিল যার কারণে ওকে এই ড্রামাটা করতে হয়েছিল? হ্যাঁ, ও সমস্যায় ছিল, এমন সমস্যা যার থেকে ওকে মৃত্যুই বাঁচাতে পারতো। মানে তুমি কি বলতে চাইছো? স্যার, হ্যাঁ ফেডরিক, এটা আয়েশার কল রেকর্ডস। বিশেষ কিছু পেয়েছো? হ্যাঁ স্যার, একটা লোক আছে কেতন, সে আয়েশাকে অনেকগুলো মেসেজ আর কল করেছিল। এমনকি যেই রাতে আয়েশা খুন হয়েছিল সেই রাতেও ওর ফোন জঙ্গলের কাছেই ছিল, 2 কিলোমিটারের মধ্যে। এই কেতনকে? খুনের রাতে ও জঙ্গলের আশেপাশেই ছিল। কে? যদি যদি আয়েশা ওর মৃত্যুর নাটক করে থাকে, তাহলে তার পেছনে কেতনের হাত থাকতে পারে। কেতন আয়েশার হাজবেন্ড, আর আপনাদের মধ্যে কেউ এই কথাটা আমাদের বলার প্রয়োজন মনে করলেন না? হ্যাঁ, কিন্তু কেতনের জন্য নিজের মৃত্যুর নাটক কেন করতে যাবে? আমার মনে হয়েছিল যে আমরা কেতনের থেকে মুক্তি পেয়ে গেছি, কিন্তু আমি কি করে জানবো ওই আমার বোনের প্রাণ নিয়ে নেবে? প্লিজ কেতনই আমার বোনকে মেরেছে। আমি বলছি তুমি নিজেকে কেতনই সামলাও প্লিজ। মেরেছে। কেদনা প্লিজ কাম ডাউন। আপনারা প্লিজ নিজেদের মধ্যে কথাবার্তাটা থামান আর আমাদের বলুন কি ব্যাপার। আমি আপনাদেরকে বলছি, আসলে আজ থেকে 2 বছর আগে কেতন আর আয়েশার একটা ট্রিপে আলাপ হয়েছিল। আয়েশা কেতনকে বিয়ে করেছিল। তাড়াহুড়োতে সিদ্ধান্ত নেওয়ার শখ ছিল ওর, কিন্তু জানতো না ও এই সিদ্ধান্তটা কতটা ভুল নিয়েছিল। কেতন ওর যোগ্য ছিল না, একটা পাগল লোক ছিল, পসেসিভ ছিল, ওর জীবনটা অতিষ্ঠ করে রেখেছিল। এই জন্য 6 মাস আগে ওকে ও ছেড়ে দেয়। এছাড়া আর কি করতো? আমরা সবাই দেখেছিলাম ওকে কিরকম টর্চার করা হতো। মানিক, আজকে সব অডিশন এই ক্যামেরাতে আছে, স্ক্রিনে প্লে কর, স্যারকে দেখাতে হবে। আর আয়েশা এক্ষুনি এসে যাবে। ঠিক আছে। আয়েশা? আয়েশা, কি হয়েছে? আর ইউ ওকে? আয়েশা, তুই ঠিক আছিস? কি করে হলো এসব? কে করলো এসব? আরে তোমরাও না কত প্রশ্ন করো, কিচ্ছু হয়নি আমার। আসলে কি হয়েছে, ওই তাড়াতাড়িতে সিঁড়ি দিয়ে নামছিলাম আর পা পিছলে গেছে। চুপ কর আয়েশা, কত কভার আপ করবি? আমি তো এটা বুঝতে পারছি না, তুই ছেড়ে দিচ্ছিস না কেন ওই মানুষটাকে? আমি ছেড়ে দিলেও ও আমায় ছাড়বে না। আরে আইন বলে কিছু আছে নাকি? পুলিশের হাতে তুলে দিও ওকে। কেউ ওর কিচ্ছু করতে পারবে না। ওকে যদি পুলিশে ধরেও নিয়ে যায়, ও সেখান থেকেও চলে আসবে আর আমাকে খুঁজে বার করবে, তারপর আমায় ছাড়বে না। কখন থেকে ফোন করছি তোকে আমি? হ্যাঁ, ধরছিলিস না কেন? এখানে বসে টাইম পাস করছিস? হ্যাঁ না কেতন, তোর এত সাহস কি করে হলো? কেতন, আমি ডাক্তারের কাছে গেছিলাম, তাই ফোন সাইলেন্ট ছিল, অন করতে ভুলে গেছি। ওকে, ডক্টর? হ্যাঁ, আজকাল খুব বেশি যাচ্ছিস না ওর কাছে? কেতন, কি বলছো? এরকম কিচ্ছু নয়। আর তুমি বললে আমি ডাক্তারের কাছে আর কোনোদিন যাব না। আমাকে প্লিজ ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। তোকে তোর যোগ্যতা দেখাই। চ। কি করছে সব? ছাড়ো ওকে। এই